আজকে আমি ফাইনালি যাচ্ছি ইকো পার্ক। এই যে ম্যাপে ডেস্টিনেশন মেরে নিয়েছি। এবার আমার গাড়িটা চালাতে হবে, তার মধ্যে ভাইজারটা বন্ধ করে নিই। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 7 মিনিট লাগবে ইকো পার্কের 4 নম্বর গেটে যেতে। হ্যালো গাইস, এভরিওয়ান, কেমন আছো? আজকে আমার মোটো ব্লগ সেট আপ। আমি এর আগে এরকমভাবে কখনো মোটো ব্লগ করিনি, আজকে ফার্স্ট টাইম। দেখা যাক কখন পৌঁছাই। এখন ঘড়িতে আশা করি 2টা 5-10 বাজে। বিমানবন্দর এখান থেকে 36 কিলোমিটার, আর আমাকে যেতে হবে যত সম্ভব 45 কিলোমিটার মতো। 41 কিলোমিটার যেতে হবে এখন আমাকে। বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও আমার কোন কোন জায়গায় খামতি আছে, কমতি আছে। যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি বুঝবো না যে আমার মোটো ব্লগ সেট আপ ঠিক আছে না নেই। আর আমার এই হিরো এক্সট্রিম বাইক, যার নাম দিয়েছি আমি ব্ল্যাক প্যান্থার। এখন 2:16 বাজে, দেখাচ্ছে আমি 3:16-তে পৌঁছাবো। দুঃখের বিষয় হলো আমি আমার ফোনের যে চার্জার, মানে কী বলবো, এক্সটার্নাল যে চার্জার, সেটা আনতে ভুলে গেছি। ফোনের যদি চার্জ শেষ হয়ে যায় আমার কাছে কোনো অপশান থাকবে না। একটাই অপশান, যেটা গাড়িতে আছে, গাড়ি চালানো অবস্থায়, তাহলে ফোনকে চার্জে বসাতে হবে। আদার আমার কাছে কোনো চার্জারের অপশান অ্যাভেলেবেল নেই কতক্ষণ আমার ফোনে চার্জ থাকে। অনেক দিনের ইচ্ছা ট্রেন, যেভাবে মোটো ব্লগ করবো, কোনো জায়গায় ঘুরতে যাব, তো সেটা কাজের সোর্সে কখনোই হয়ে ওঠে না। আজকের এই মোটো ব্লগ সেট আপ যদি ভালো হয় তো ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো কোনো জায়গায় বেরোনোর জন্য, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বাইকে করে। রাস্তাটা দেখো গাইজ, কত সুন্দর, পুরো মাখনের মতো। এরকম রাস্তায় গাড়ি চালালে আমার গন্তব্যে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। আর আমার রাস্তার ডান পাশে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ রয়েছে। আমি এর আগে কখনোই মোটো ব্লগ সেভাবে করিনি। আর আমার যে এক্সট্রিম গাড়ি, সেটা বিগত 12 বছর হতে চললো। 2013-তে গাড়িটা কিনেছিলাম, তখন থেকে এখনও চালাচ্ছি। অ্যাকচুয়াল কোনো জিনিসের প্রতি একবার যদি মন বসে যায়, সেটাকে মানে অন্য কারোর হাতে তুলে দিয়ে আবার একটা নতুন গাড়ি নিয়ে মনের মধ্যে বসানোটা সব থেকে বড় একটা কষ্টের। গাড়িতে এতটাই হাওয়া বাজছে, গাড়ি এতটাই স্পিডে চলছে, গাড়ি যেন টেনে নিয়ে বাঁদিকে চলে যাচ্ছে। আর একটা কথা বলাই হয়নি, আমি আমার গাড়ি অলরেডি 93,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি।
এমনি তো বাইক নিয়ে একবারই ঘুরতে গেছি বন্ধুদের সাথে, সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, আর গেছি বকখালি। ইচ্ছা তো অনেক কিছুই আছে, ইচ্ছা তো হয়, কিন্তু ইচ্ছা হলেও যেহেতু আমরা জব করি সেই জন্য সবসময় সময় করে উঠতে পারি না, কারণ জবকেই সবার আগে প্রেফারে রাখতে হয়। তারপরে যদি গাড়িটা একটু ভারী হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার গাড়ি যেমন মানে হাওয়াতে এদিক ওদিক হচ্ছে, ভারী গাড়ি হলে সেটা কখনোই হবে না। এই জন্য সেদিক থেকে সব থেকে মানে বেস্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। কারণ যেহেতু সবকিছু পুরোটাই মেটাল বডি, রয়্যাল এনফিল্ড ক্লাসিকে মানুষের প্রচুর ভরসা আছে এবং মানুষ দূরে দূরে ওই গাড়িকে নিয়ে চালিয়ে যায়। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সার্ভিস সেন্টার। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার প্রচুর আছে, আপনি যেখানেই যাবেন, দেশের যে প্রান্তে যাবেন সেখানেই আছে। আর আমার এই গাড়ি অনেক ওল্ড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। রাস্তা দেখো ভাই, রাস্তা দেখো। এখানে হায়ার সিসির বাইক নিয়ে চালালে মানে কি বলবো, রাস্তাকে জান্নাত মনে হবে, জান্নাত। বন্ধুরা, আমি প্রফেশনালি যারা কথা বলে, মোটর ব্লগ করে, তাদের তো মতো কথা বলতে পারছি না। জানি না কতটা ভালো হচ্ছে, তোমাদের কতটা ভালো লাগবে, তবে আমি আমার মতো বেস্ট দেওয়ার চেষ্টা করব। বাকিটা আমার বন্ধুদের হাতে। আমাদের 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন NH-12 হয়েছে, সেটাও সম্প্রসারণ হবে। সন্তোষপুর একটা জায়গা আছে, সন্তোষপুর বলে, সন্তোষপুরের পর থেকে রাস্তা পুরো ওকে। সন্তোষপুরের এদিক থেকে মাত্র রাজবাড়িয়া পর্যন্ত সেটা এখনো। সামনের এই ঝিলটা দেখো কি সুন্দর, এদিকে সামনে সূর্য মামা উঠেছে, আর তার সাথে সামনের ঝিলটা দেখো, জলের রোদ্দুর বলছে, এত সুন্দর লাগছে। নাইস নাইস। বিমানবন্দর 12 কিলোমিটার, 31 কিলোমিটার থেকে কমিয়ে আমি 12 কিলোমিটারে চলে এসেছি। বিমানবন্দর থেকে লেফট সাইডে যেতে হবে রাজারহাটের দিকে। দেখো বন্ধুরা, আমার আগে পালসার চলে যাচ্ছে কত স্পিডে, তারপরে যাচ্ছে রয়্যাল 350। রয়্যালের আপ হচ্ছে, আমি রয়্যালের আগে চলে এসেছি বলে। রয়্যাল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব গাড়ির সামনে যদি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-কে দাঁড় করিয়ে দাও, তার লোকের কাছে সবাই মনে হয় ফেল করে যাবে। এখন রয়্যালে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে যেমন তেলের কোনো মিটার ছিল না, এখন তেলের মিটার দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, ম্যাথের একটা কোনো জিনিস দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা,
সেটা হচ্ছে কি, এতদিন হ্যালোজেন বাল্ব ছিল, এখন এলইডি বাল্ব দেওয়া হয়েছে। এখানে এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে। ডানদিকে হচ্ছে সিটি সেন্টার। আর বেশি দেরি নেই, প্রায় চলেই এসেছি। যত সম্ভব আমাকে ওই দিক থেকে ঘুরে এদিকে আসতে হবে। এখান থেকে টার্ন নিয়ে ইকো পার্ক গেট নাম্বার 4 দেখতে পেয়ে গেছি। এই সাইডে রাখবো, ঠিক আছে। চলে এসছি ইকো পার্কের 4 নম্বর গেটে ফাইনালি। চলে এসছি আমি ইকো পার্কের 7 ওয়ান্ডার গার্ডেনে। পার্কের সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল যাতে কেউ না ছেড়ে সেই জন্য এখানে আমি এখন ঢুকছি বাটারফ্লাই পার্কে। এখানে এরকম বাটারফ্লাইয়ের ছবি আছে। দিস ইজ ফর বাটারফ্লাই গার্ডেন। চলুন ভেতরে গিয়ে দেখি বাটারফ্লাই কিছু দেখতে পাই কিনা। এখানটা খুব সুন্দর ফুলের গার্ডেন রয়েছে বলে দেখে দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে ইকো পার্কের মুখোশ গার্ডেন।
মানুষের ভিড় দেখুন, প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এখানে এই পার্কে বেড়াতে আসে। ফলেই এই সামনেটা এখানে ওয়াটার অ্যাক্টিভিটির ফোয়ারা লাইটিং হবে, যেটা খুবই সুন্দর এবং দর্শনীয়, যেটা দেখার জন্য মানুষ সবাই এখানে সামনে বসে আছে। এটা হচ্ছে সোলার ডোম, ইকো পার্কের নতুন আকর্ষণ। চলুন এখানে গিয়ে দেখা যাক ভেতরে কি আছে বা এন্ট্রি ফি বা কত। তাহলে চলুন আমরা ভেতরে যাই। এন্ট্রি ফি 200 টাকা করে এন্ট্রি ফি। মিশন অন ইউনিভার্সিটি L2 তে আছে ট্যাপিং ইউনিভার্সিটি, L3 তে ট্যাপিং ইউনিভার্সিটি সেক্টর 2, রান বাই ফাইন সিটি অ্যান্ড রেয়ন, L6 এ ফিউচার রেডি। এই জিনিসগুলো আছে এখানে মিউজিয়ামের মধ্যে। আচ্ছা, ফিউচার কার BMW এরকম একটা কার আছে। এই হচ্ছে রোবট, এগুলো হচ্ছে ফিউচার ডিসাইডেড, জাস্ট এমনি তৈরি করে রাখা আছে, ফিউচারে এমন কার হতে পারে। এখানে একটা বড় এলসিডি প্যানেল আছে, এখানে টপিক আছে। টপিকে গিয়ে আপনি যদি কোনো কিছু চুজ করতে চান, বার্নিং অফ ফসিলস ফুয়েলস, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এক্সটিংশন অফ স্পেস, এগুলো যদি আপনি চান দেখতে, যে কোনো একটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেটা শুরু হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে 2022 সালে জুন জুলাই মাস পৃথিবীর উষ্ণতম সময় ছিল। 2022 সাল। এখানে হিস্ট্রি অফ এনার্জি আছে।
টাইপিং বোর্ড দিয়েছে, যদি আপনি আপনার কোনো কিছু ফিডব্যাক দিতে চান তো এখানে টাইপিং করে দিতে পারেন। থ্রিডি ওয়ালপেপার আছে। ঢোকার মুখেই নানাতে লিফট আছে, আমি লিফটে উঠিনি, দেখে দেখে যাচ্ছি। এই আমার সামনে থ্রিডি ওয়ালপেপার আছে। এখানে আর্থকোয়েক, বন্যা, সব কিছু এখানে ছবি আছে থ্রিডি। কিভাবে ধ্বংস হয়েছিল, কিভাবে বন্যা হয়েছিল, সেগুলোর তথ্য এখানে রয়েছে। ফার্স্ট ফ্লোরে উঠছে, ওটা লিফট দিয়ে ওঠার ব্যবস্থা। এটা হেঁটে হেঁটে এই সাইড দিয়ে এরকম রাউন্ড ভাবে পুরো আই থিঙ্ক 4th ফ্লোর পর্যন্ত আছে। তো আজকে সবটাই কভার করবো, চলুন তাহলে দেখে নিয়ে যান। এখানে প্রত্যেকটা জীবজন্তু এরকম করে ছবি দেওয়া আছে এবং লেখাও আছে কোনটা কি প্রাণী। শুধু তার সামনের মুখের অংশটুকু আছে। এখানে যেমন টাইগার আছে, চিতাবাঘ আছে, হরিণ আছে। কিন্তু দয়া করে এখানে কোনো জিনিস টাচ করবেন না, ডু নট টাচ লেখা আছে। এগুলোকে দেখে সেই মনে হচ্ছে দুবাইয়ের বুর্জ খালিফা বিল্ডিং। আমি বুর্জ খালিফায় যাইনি, কিন্তু সিচুয়েশন এবং এখানকার এই আর্কিটেকচার দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। যেটা রাস্তা রয়েছে যাওয়ার, সেখানে প্রত্যেকটা রাস্তাতেই এরকমভাবে মার্কিং করা রয়েছে আপনি কত মিটার হাঁটলেন। 115 মিটার, 17.25 ক্যালোরি কেসিএ। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এটা লেখা আছে এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট।
এটা দেখেন কিদাল পাওয়ার প্ল্যান্ট, জোয়ার ভাটার থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। কত সুন্দরভাবে এখানে তৈরি করা দেখুন। এটা হচ্ছে উইন্ড ফার্ম। এখানে খুব বড় বড় এই যে পাখাগুলো করে সেটা এখানে আর্কিটেকচার করে তৈরি করা হয়েছে দেখানোর জন্য। এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ম্যাপ, যেটা আমরা গুগল আর্থে গিয়ে দেখে থাকি। ওয়েবসাইটের নাম হচ্ছে earth.nalschool.net। এটা হচ্ছে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আবার উপরে উঠছি, দেখি উপরে কি আছে। উপরে ক্যাফে রেস্টুরেন্ট সেটাও আছে আই থিঙ্ক। মনে হচ্ছে মাথাটাই ঠেকে যাবে এবারে। বিল্ডিং এর কত উঁচুতে চলে এসেছি, একদম টপ ফ্লোরে। এখানে সামনে খাওয়ার রেস্টুরেন্ট আছে, বার্গার আছে দেখতে পাচ্ছি, কোক আছে। একদম টপে চলে এসেছি। ভবিষ্যতে সিটি এরকম হবে যেখানে আপনি অনলাইনে আপনার নিজের যে কোনো জিনিস আপনি নিজেই চুজ করতে পারবেন। এরকম ডেস্কটপ দেওয়া থাকবে, মাল্টিনোডাল ট্রান্সপোর্টেশন ইন দ্য ফিউচার। আপনি ভেহিকেলস কোথায় থাকছেন, কি করছেন, টোটালটাই এখানে দেখা যাবে। দিস ইজ ফিউচার অফ ওয়ার্ল্ড। ভবিষ্যতে পৃথিবীর আকৃতি, পৃথিবী এমন হবে, এরকমই একটা কনসেপ্ট। এটা দেখেন কিভাবে ফিউচারে কেমন গাড়ি কিভাবে যাতায়াত হবে তার টোটাল তথ্য এখানে দিয়ে রেখেছে, কিভাবে একটা ফিউচার গঠিত হতে পারে। সেল আইটেম, আপনারা যদি চান এখান থেকে কোনো জিনিস পারচেস করতে পারেন। অনেক রকম লাইটিং আছে, লাইট আছে, টেপ রেকর্ডার আছে। একটা সুন্দর আইফেল টাওয়ারে খুব সুন্দর সুন্দর শপিস্ট আছে। সোলার প্ল্যানেট আছে,
কিবোর্ড আছে, বাট নট ফর সেল, এটা দেখানোর জন্য এখানে রাখা আছে। এটা হচ্ছে ইকো পার্কের সেই ইভিনিং শোয়ের ওয়াটার অ্যাক্টিভিটি, যেটা দেখার জন্য মানুষ পার্কের এই সামনে ভিড় করে বসে থাকে এবং আনন্দ উপভোগ করে। এই হচ্ছে ইকো পার্কের আইফিল টাওয়ার, যেটা সুন্দর কালার লাইটিং দিয়ে সাজানো হয়েছে।